মমতা শুধু চোরই নন, মমতা মহিলাদের অপমান করেছেন। একজন মহিলা যিনি আমাদের প্রার্থী, তাকে বলেছেন 2000 টাকা দিয়ে কেনা যায়। আমি পাল্টা প্রশ্ন করেছি, মমতা ব্যানার্জি তোমার দর কত, তোমাকে কত টাকা দিয়ে কেনা যায়? আমরা সবাই জানি, এই কারণে করেছি যে 8 লাখ 10 লাখ টাকায় তিনি শিক্ষকদের চাকরি বেচেছেন। তাকে ধরা পড়তেই হবে। আবার বলবো, চোর ধরো, জেল ধরো। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। অভিজিৎ গাঙ্গুলি মনে আছে নিশ্চয়ই, নিয়োগ দুর্নীতিতে যার পর্যবেক্ষণে বিচারের মাধ্যমে এত দূর পর্যন্ত এই তদন্ত এগিয়েছে। আপনারা জানেন যে যেখানে গরিব ছাত্র তারা চাকরি পায়নি, কেন? তাদের অর্থ ছিল না, চাকরি চুরি হয়েছে। সেটা হয়তো আমরা জানতেই পারতাম না যদি না এই অভিজিৎ গাঙ্গুলির মতন বিচারকরা এই বিচার পেতেন, তাদের এজলাসে শুনানি যদি না হতো এই নিয়োগ দুর্নীতির মামলা। সেই ক্ষেত্রে আমরা দেখেছি তিনি কিভাবে বলিষ্ঠভাবে এই নির্দেশগুলো দিয়েছেন তদন্তকারীদের, এবং একে একে আমরা দেখতে পেলাম নেতা থেকে মন্ত্রী সম্পূর্ণ দেখা যাচ্ছে যে শিক্ষার সেলটাই পুরো জেলে এই মুহূর্তে। তৃণমূল কংগ্রেসের এই অবস্থায় আছে। অতএব এরপরে মানুষের যে ভালোবাসা, তার উপরে গরিব মানুষের যে ভরসা, সেটা একটা এমন শিখরে পৌঁছয়, ফলে অনেক মানুষই বলতে শুরু করেছিলেন যে ভগবান তুল্য বা ভগবানের মতো। কিন্তু আমরা কি দেখলাম, তার রিটায়ারমেন্ট ছিল সামনেই, কিন্তু তিনি হঠাৎই অবসর নেন এবং একটি দলে যোগ দেন। বিজেপি দলে যোগ দিয়ে তিনি তমলুকের প্রার্থী হয়েছেন। এই মুহূর্তে তিনি প্রচার করছেন। এই প্রচার করতে গিয়েই তিনি এমন একটা বক্তব্য রাখেন যেটা ওই সন্দেশখালি সম্বন্ধে তৃণমূলের নেত্রী বলেছিলেন যে এমনই কথা বলেছিলেন, 2000 টাকা দিয়ে ওই ফলস মিথ্যে অভিযোগ করিয়েছে বিজেপির লোকেরা, নেতারা। এটারই উত্তর দিতে গিয়ে এই অভিজিৎ গাঙ্গুলি এই কথা বলেছেন। কিন্তু যতই হোক, শুনতে এটা ভালো লাগেনি। যতই হোক, একটা শিক্ষিত, মার্জিত এবং প্রাক্তন বিচারপতি, তার হয়তো এই কথা না বললেই ভালো হতো। এই কথাটা বলাটা নিশ্চয়ই তৃণমূল দল, তার নেত্রী বা কেউই ভালোভাবে নিতে পারবে না, কারণ সাধারণ লোকও বোধহয় খুব একটা ভালোভাবে নেয়নি। তাই নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল দল অভিযোগ করেছিল এই অভিজিৎ গাঙ্গুলির সম্বন্ধে। শেষকালে নির্বাচন কমিশন শোকজ করে, জানতে চায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কাছে যে আসলে ঘটনাটা কি হয়েছিল এবং তার ভিডিও সমস্তটাই তারা দেখতে চায়। তারপরে কি হয়, তিনি বললেন যে আমি পাঠিয়ে দিচ্ছি এবং আমি অবশ্যই তার সঙ্গে দেখা করব, নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলবো, কিন্তু যেহেতু প্রচারে আছি আমার একটু সময় লাগছে। যাই হোক, তিনি কিছু উত্তর এই নির্বাচন কমিশনকে তার অভিযোগের ভিত্তিতে দিয়েছিলেন, কিন্তু নির্বাচন কমিশন সেই উত্তরে সন্তুষ্ট হননি। সন্তুষ্ট না হওয়ার পরে অবশ্যই নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত তার বিরুদ্ধে নেয়। সেটা কি, যে 24 ঘন্টার জন্য তাকে সেন্সর করা হয়। সেন্সর করার অর্থ সে কোনো রকম কথা বলতে পারবে না। এই যে ভোট আছে 25 তারিখে তমলুকে, প্রচার করতে পারবে না এবং কোনো কথা বলতে পারবেন না এই ভোট সম্বন্ধে। তা এই যে প্রচারটা বিশেষভাবে ছিল, এই 25শে মে হচ্ছে তমলুকে ভোট, তিনি তমলুকের প্রার্থী। অতএব 21 তারিখ বিকেল 5টা থেকে ঠিক 22 তারিখ বিকেল 5টা পর্যন্ত এই প্রচার বা কোনো রকম অংশগ্রহণ নির্বাচনের কাজে তিনি করতে পারবেন না, এটা নির্বাচন কমিশন জানায়। এর পরিপ্রেক্ষিতে কি হয়, নির্বাচনের কমিশনের এই নির্দেশের আমার মানহানি হয়েছে, আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন এবার অভিজিৎ গাঙ্গুলি। তিনি এটাই বলতে চেয়েছেন যে আমি এটা বলেছি, কিন্তু নির্বাচন কমিশন যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন তাকে এই মুহূর্তে চুপ করিয়ে দিয়ে তার মানহানি হয়েছে। তিনি এমন হতে পারে যে তিনি এর বিরুদ্ধে মামলা করবেন
বা করতে পারেন, সেটাই তিনি একটা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি এই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে অবশ্যই খুশি হননি, তাই জন্যই তিনি এই কথা বলেছেন, মানহানি মামলা। তা এই ক্ষেত্রে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেন তখন তিনি কি বলছেন সেটা একটু শুনুন। আমি যে উত্তরটা দিয়েছিলাম সেই উত্তরে পরিষ্কার করে দিয়েছিলাম যে কোন পরিপ্রেক্ষিতে সেই কথা বলা হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে আমি বলেছিলাম যে এখানে যদি প্রয়োজন হয় আমি যেহেতু প্রচারের মধ্যে আছি, আমি ডিটেলসে লিখতে পারছি না পুরো রিপ্লাইটা। যদি প্রয়োজন হয় আমি সাপ্লিমেন্টারি একটা রিপ্লাই দেবার রিজার্ভ রাখলাম, রাইট। 3 নম্বর আমি বলেছিলাম যে এ সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যেন একটা অপরচুনিটি অফ হিয়ারিং দেওয়া হয়। তো ওনারা ইলেকশন কমিশন তিনটের কোনোটাই করেননি, উল্টে যা লিখেছেন তাতে আমারই মানহানি করে বসেছেন। এটা আমি খুব সিরিয়াসলি নিচ্ছি, কারণ সমাজে শুধু অন্য লোকের মান আছে, রেখা পাচ্ছেন নেই বা আমার নেই তা তো নয়। তো সেই জন্যে আমি আপাতত আজকে এখনই ইলেকশন কমিশনকে ওনাদের যে সিদ্ধান্ত সেটা রিকনসিডার করার জন্য রিকোয়েস্ট করে একটা চিঠি পাঠিয়েছি। আর তারপরে যদি সেটা রিকনসিডার না হয় তখন উপযুক্ত সময় নোটিশটা কোয়াশ করার জন্যে আমি তো আদালতে যাবই। কারণ এই নোটিশটা যেভাবে আমার নোটিশ নয়, এই অর্ডার যেভাবে আমার মানহানি করলো সেটা কোনো মতেই আমি অ্যাকসেপ্ট করব না। তা অভিজিৎ গাঙ্গুলি কি বলতে চাইলেন? তিনি এইটাই বলছেন যে তিনি রিকোয়েস্ট করেছিলেন, অনুরোধ করেছিলেন যে এই যে তার বিরুদ্ধে অভিযোগ সেটাকে একটা কনসিডারেশন দেওয়ার জন্য, কিন্তু দেখা গেল কমিশন সেটা করেনি। সেই ক্ষেত্রে তিনি এই কথা বলছেন যে তাহলে তো আমারও মানহানি হয়েছে, তাহলে আগামী দিন আমার কথা শোনেনি, আমার কমিশন আমাকে গুরুত্ব দেয়নি, আমার কথার কোনো মূল্য দেয়নি, সেক্ষেত্রে আমিও একজন মানুষ। এবং তিনি তখন দলের দিকে যান এবং রেখাপাত্রের কথা উল্লেখ করেন যে তাহলে কি রেখাপাত্রেরও কোনো মান অপমান জ্ঞান নেই। এইটাই তিনি বলেছেন যে দরকার হলে আমি কমিশনের বিরুদ্ধে মানহানির মামলা করব। কমিশনের ওপরে এই মুহূর্তে কারোর কিছু বলার নেই, বলার থাকে না, তাই অভিজিৎ গাঙ্গুলিও এই কথাই বলছেন। কিন্তু নির্বাচনে যে গন্ডগোলগুলো হচ্ছে সব জায়গায়, পঞ্চম দফা শেষ হয়ে গেছে, দেখবেন খবরে সব জায়গায়, এটা যেটা কেউ আশা করেনি অন্তত পক্ষে এই বছর এই 24 সালে যত কেন্দ্রীয় বাহিনী এসছে, যত সংখ্যক, তাতে সবাই ভেবেছিল অন্ততপক্ষে নির্বিঘ্নে এই ভোটগুলো হবে। কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর সামনেই দফায় দফায় আক্রমণ, মারামারি, রক্তারক্তি হচ্ছে। খুন পর্যন্ত এখন পর্যন্ত পৌঁছয়নি ঠিক কথা, কিন্তু রক্ত ঝরেছে। কিন্তু কেন? নির্বাচন কমিশন কি সত্যিকারের এই নির্বাচনটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে? আমাদের মনে হচ্ছে না। আমরা এর থেকে অনেক বেশি আশা করেছিলাম। যেভাবে নির্বাচন কমিশন সবাইকে আশ্বস্ত করেছিল, সমস্ত ভোটারকে ভোট দিতে বলেছিল, সেই দায়িত্বটা কি তারা সত্যিই রক্ষা করতে পারছে? যারা তাদের কথা বিশ্বাস করে ভোটের লাইনে দাঁড়িয়েছে তাদেরই রক্ত ঝরছে। সেই দায় কি কিছুটা নির্বাচন কমিশনের ওপর পড়ছে না? তা সেই ক্ষেত্রে অবশ্যই অভিজিৎ গাঙ্গুলি যে কথা বলেছেন সেটা মান্যতা দেওয়া যায় না, এটা ঠিক। এটা আশা করা যায়নি বা এটা মান্যতা দেওয়া যায় না। এটা যেমন নজর দিয়েছেন নির্বাচন কমিশন, তেমনই এখনো ষষ্ঠ এবং সপ্তম দফা নির্বাচন আছে, সেখানে যেন আরও রক্তারক্তির জায়গাটা না পৌঁছায়, সেই দিকে নজর দিক নির্বাচন কমিশন। সেটা অবশ্যই আরও প্রয়োজনীয়। মান অপমানের থেকেও জীবনহানির সম্ভাবনা থাকতে পারে। আমরা যা দেখছি ক্রমশই বাড়ছে উত্তেজনা, ভোটের উত্তেজনা ক্রমশই বাড়ছে, কারণ এরপরে যে ষষ্ঠ দফা, সপ্তম দফা, প্রত্যেক জায়গায় গন্ডগোল হতে পারে, সেরকমই অনুমান আসছে। একটা পর দফা বেরোচ্ছে, তারপরেই এই গন্ডগোল বেড়ে যাচ্ছে। কমিশনের আরো বেশি কঠোর হবে এটা আমরা আশা করব, কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করতে পারছে না। কেন পারছে না? রাজ্য পুলিশের
দ্বারা, মানে রাজ্য পুলিশের দ্বারা কেন্দ্রীয় বাহিনী পরিচালিত হচ্ছে। তাহলে সেইটাই যদি জানে নির্বাচন কমিশন যে রাজ্য পুলিশ ঠিকভাবে ব্যবহার করবে না, তাহলে এমন কোনো ব্যবস্থা থাকবে না কেন? অবজারভার কোথায়? অবজারভার তো আর দেখতে পাচ্ছি না। তাহলে এমন কোনো ব্যবস্থা নিশ্চয়ই থাকা উচিত ছিল যেখানে কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ বা রাজ্য পুলিশ ঠিকভাবে ব্যবহার করবে না, সেখানে তারা অবজারভার দিয়ে ব্যবস্থা করবে যাতে সত্যিকারের কেন্দ্রীয় বাহিনী ঠিকভাবে তার কার্যকলাপ চালাতে পারে এবং পহরা দিতে পারে, হিংসা তারা আটকে সেইখানে ভোট করাতে পারে। সেইটাই তো করা উচিত। এখনো ষষ্ঠ দফা বাকি, প্লাস সপ্তম দফা। সপ্তম দফায় অনেকগুলো কেন্দ্রে ভোট আছে, সেখানে 9টা লোকসভা নির্বাচন বাকি আছে শেষ দফাতে। সেই পর্যন্ত কিভাবে নির্বাচন কমিশন পরিচালনা করে সেটাই আজকে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই না কোনো প্রাণ যাক, কারণ যেভাবে উত্তেজনা বাড়ছে সেটা কিন্তু ভালো লাগছে না। সেটা যেন ভয় করছে বা একটা মানে সত্যিই ভীতি আসছে যে কোথাও না এরকম ঘটনা ঘটে যায়। এত কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি এই রকম ঘটনা ঘটে তাহলে আর রাজ্য পুলিশের দোষ কোথায়? তা আমরা সেই ক্ষেত্রেই দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী অতটা করা হতে পারছে না, সেটা কমিশনের জন্যই আমাদের তাই মনে হয়েছে। যাই হোক, এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।